সাল থেকে 1970 সাল অবধি তিনি ওই পড়তে পড়তে হঠাৎই ওখানে একটি উগ্রপন্থী রাজনৈতিক দলের কার্যকলাপের সাথে যুবকটি আস্তে আস্তে মিশে যায় এবং তাদের কার্যকলাপের সাথে কাজ করতে শুরু করে। তারপরে অনেক ওই মহিলারা এবং আশেপাশের গুরু ভাইদের মিলে যাজন প্রক্রিয়ার মাধ্যমে এই যুবকটি সেদিনকে দীক্ষা হয় সৎনামে, এবং তার মাও পরবর্তীকালে দীক্ষা নেন। দীক্ষা নিয়ে তার জীবনযাত্রা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করে এবং 1970 সালে তার দীক্ষা হওয়ার পর থেকে 1970 থেকে 73 সাল অবধি অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সেই উগ্রপন্থী রাজনৈতিক কার্যকলাপ থেকে বেরিয়ে এসে টোটাল সৎসঙ্গের দিকে তিনি ঝাঁপিয়ে পড়লেন। এই ঝাঁপিয়ে পড়ার পর থেকে তিনি সৎসঙ্গের একটা আন্দোলন ওই চামটা গ্রামে থেকে তিনি শুরু করলেন, সমস্ত মহিলাদের নিয়ে যারা দিন আনে দিন খায় এবং ওখানকার লোকাল গুরু ভাইদের নিয়ে। ইতিমধ্যেই সেই যুবকটি আবার কৃষ্ণনগরের স্বস্তি শিবিরের সাথে যোগাযোগ সূত্র গ্রহণ করে এবং তাদের সাথে মিলে এই জায়গাগুলো তিনি তৈরি করেন। 1974 সালে তাদের অপার করুণায়, তাদের কাতর নিবেদনে পরম পূজ্যপাদ বর্দা সেই চামটা গ্রামে পূজনীয়া রাঙামাকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছিলেন, আগমন হয়েছিল। সামান্য কিছু তাদের সাথে কথা বলবেন বলে তারা এসেছিলেন। তাদের আসার আগমনের বার্তা শুনে সে সমস্ত মহিলারা, তাদের পয়সা কড়ি ছিল না, তাদের পরনের কাপড় দিয়ে কোন ক্রমে সামিয়ানা টাঙ্গিয়ে তারা একটা প্যান্ডেল করেছিলেন এবং তার বসবার জায়গাও তিনি করেছিলেন। সঙ্গে রাঙামা ছিলেন, দুজনে বসবার জায়গা করেছিলেন, তারা কিছু কথা বলবে বলে। এবং ইষ্ট প্রসঙ্গ করতে করতে পূজ্যপাদ বর্দা 4 ঘন্টা সময় সেখানে অতিবাহিত করেছিলেন এবং তার নজরে সেই যুবকটি তার নজরে তার চলে এসেছিল এবং সেখানে যে প্রণামী জমা পড়েছিল সেই প্রণামী তিনি তাদের হাতে তুলে দিয়ে বললেন, এখানে আপনারা একটা কেন্দ্র করবেন, এই কেন্দ্রে আপনারা সবাই মিলে প্রার্থনা করবেন এবং ঠাকুরের নাম গুণকীর্তন করবেন। এবং 1977 সালে অনতি দূরে ওই চামটা গ্রামেই একটি কেন্দ্র মন্দির তারা স্থাপন করেন সবার সাহায্য সহযোগিতা নিয়ে। এবং 1977 পরে এই ছেলেটি যুবক তখন পড়াশোনা আস্তে আস্তে বাড়িয়ে স্কুল ফাইনাল পাস করে গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপরে কলকাতার দিকে আসেন বর্দার আশীর্বাদে। সেখানেও একটা খুব গরিব একটা কুড়ে ঘরের মধ্যে তিনি বসবাস করতেন। তারপরে সেই জায়গায় তিনি যোগাযোগ সূত্র তার ছিল চামটা গ্রামে। আস্তে আস্তে এমএ পাস করলেন এবং পরম পূজ্যপাদ আচার্যদেব তখনকার পিতৃদেবের আশীর্বাদে তিনি এই ছড়া সাহিত্যের উপরে ডক্টরেট গবেষণা করার জন্য তিনি আশীর্বাদ করলেন এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তিনি তার থিসিস জমা দিলেন এবং 7বার তার এই থিসিস রিজেক্ট হয়ে যায়। তারপর পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেবের আশীর্বাদে 2003 সালে তিনি গবেষক হিসাবে স্বীকৃত লাভ করেন। 1977 সালে ওই চামটা মন্দির যখন দ্বিতল হয়, দোতলা হয়, সেই দোতলার পুনর্নির্মাণের উদ্বোধন করেন পরম পূজ্যপাদ আচার্যদেব 2017 সালের 27 ডিসেম্বর। 2017 সালের 27 ডিসেম্বর এই চামটা কেন্দ্রটি উদ্বোধন করেন পূজ্যপাদ বাবাইদা। এবং সেই যে তার যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রা এখনো পর্যন্ত তার চলছে। আমরা খুব ভাগ্যবান, আমরা খুব আনন্দিত যে এমন একজন ব্যক্তিত্বকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ সেমিনারে আমরা তাকে পেয়েছি। তাই আজকে এই সেমিনারে তিনি সমস্ত বিষয় নিয়ে, সৎসঙ্গের গোড়ার ইতিহাস নিয়ে আলোচনা করবেন। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এই লিঙ্কটা আমাদের 1.5 ঘন্টা লিঙ্ক, 4টে থেকে শুরু হয়েছে, 5:30 শেষ হয়ে যাবে। আমি শ্রদ্ধেয় জীবনদাকে বলবো 5:10 মধ্যে আপনার বক্তব্য আপনি শেষ করার চেষ্টা করবেন, কারণ এরপরে সমাপনী সঙ্গীত আছে, তারপরে কিছু বক্তব্য আমাদের আছে। যদি লিঙ্কটা 40 মিনিটের মধ্যে শেষ হয়ে যায় তবে মনে রাখবেন সঙ্গে সঙ্গে
এই লিঙ্কটা শেষ করে আমরা অনলাইন গ্রুপে আরেকটি লিঙ্ক আমরা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেব, সেটাতে আপনারা টোকা দিয়ে সেই গ্রুপে আবার ঢুকে যেতে পারবেন যদি এই লিঙ্কটা 40 মিনিটে শেষ হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের সমস্ত কথাবার্তা, আজকের জীবনধারার প্রেক্ষাপট, গোড়ার ইতিহাস আর সৎসঙ্গের গোড়ার ইতিহাস এখন আমরা শুনবো আমাদের অশেষ শ্রদ্ধাভাজন সহপ্রতিনিধি বিশিষ্ট গবেষক ডক্টর জীবন চক্রবর্তী। বিষয় সৎসঙ্গের গোড়ার ইতিহাস। শ্রদ্ধেয় জীবনদা, আপনি বক্তব্য রাখুন। জয়গুরু। জয়গুরু। যাকে কেন্দ্র করে আজকের এই ওয়েবিনারের আয়োজন, যার প্রেম কথা শোনার জন্য সকলে উদ্গ্রীব হয়ে থাকি আমরা, যার কথা শুনতে শুনতে জীবনের পথ খুঁজে পাই, শক্তি পাই, সাহস পাই, সে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীপাদ পদ্মে জানাই অনন্ত কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণ কমলে অনন্ত কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম। আজকে এই ওয়েবিনারে উপস্থিত সমস্ত সুধী সজ্জন, শ্রদ্ধাভাজন দাদা মায়েদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা, জয়গুরু জানাই। চারিদিকে আজ ভয়াবহ অবস্থা, মানুষ বড় দুঃসময়ে দিন কাটায়, শুধু চারিদিকে হাহাকার, কি হবে এরপরে। আর ঠিক সেই সময় যখন নাকি আমরা নিয়মিত সৎসঙ্গ করতে পারছিলাম না, নিয়মিত ভাবে ঠাকুর চর্চার অসুবিধা হচ্ছিল, ঠিক সেই সময়ে এই অনলাইন সৎসঙ্গ। নানা অসুবিধা সত্ত্বেও যারা এই আয়োজন করেন তাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আজকে যারা নাকি সারা বিশ্বময় যারা এই রোগে আক্রান্ত, এই মহামারীতে আক্রান্ত, যারা ভীত সন্ত্রস্ত, সকল মানুষের মঙ্গল প্রার্থনা করি ঠাকুর। আজকের বিষয় সৎসঙ্গের গোড়ার কথা। বিষয়ের কথা ভাবতে গিয়ে আমি নিজেই নাজেহাল হয়ে গেছি। সৎসঙ্গের গোড়ার কথা কি হবে, কোথা থেকে শুরু করা, অতি সীমিত জ্ঞান নিয়ে কিভাবে আরম্ভ করা যায় সেটাই ভাবছিলাম। ঠাকুরকে ভরসা করে সাহসের সহিত সিদ্ধান্ত নিলাম, কাউকে না কাউকে তো শুরু করতেই হবে। প্রয়োজনে বিজ্ঞজনের পরামর্শ অনুযায়ী সংযোজন বিয়োজনের দ্বারা নিজের সীমাহীন অজ্ঞতার সংশোধনের সুযোগ পাওয়া গেল। বিষয়বস্তুর কথা ভাবতে গিয়ে মনে হলো, সৎসঙ্গ প্রতিষ্ঠান তো তৈরি হয়েছে অনেক পরে, 1925 সালে। শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব 1888 সালে। এই দীর্ঘ সময় ছিল প্রস্তুতির সময়। যা করার জন্য শ্রী শ্রী ঠাকুর পৃথিবীতে এসেছেন তার পটভূমি তৈরি। ঠাকুর আমাদের কখনো অলৌকিকের কথা বলেননি। তিনি ইচ্ছা করলে সবকিছু পারেন, কিন্তু কেমন করে আস্তে আস্তে পটভূমি তৈরি করে নিজের লক্ষ্যে পৌঁছানো যায় সেটা তিনি তার এই সৎসঙ্গ প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমাদের দেখা যায়। আমরা যাতে সেইভাবে হয়ে উঠতে পারি, কিছু নাই, শূন্য থেকে শুরু, আর কেমন করে এই মহিরুহ অবস্থায় পৌঁছানো যায়। শ্রী শ্রী ঠাকুরের পিতৃদেব পূজনীয় শিবচন্দ্র চক্রবর্তীর পিতা ঈশ্বরচন্দ্র চক্রবর্তী, মাতা মৃন্ময়ী দেবী। অধুনা বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর অন্তর্গত গোয়াখাড়া গ্রামে 1262 খ্রিস্টাব্দে শিবচন্দ্রের জন্ম। চাটমোহর পাবনা জেলার অন্তর্গত প্রাচীন গ্রাম। প্রাচীন গ্রাম হলেও
সেই মন্দির, সেই গ্রামের ছিল প্রাচীন ঐতিহ্য। 16 শতাব্দীরও বহু পূর্বের মন্দির, মসজিদ, দিঘি শোভিত গ্রামটি ঈশ্বরদী স্টেশন থেকে, রেল স্টেশন থেকে 16 কিলোমিটার দূরে বড়াল নদীর তীরে অবস্থিত। মাত্র 7-8 বছর বয়সে শিবচন্দ্রের পিতা প্রয়াত হন, আর 15-16 বছর বয়সে মাতা প্রয়াত হন। তারেঙ্গা মধ্য ইংরেজি বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে যৌবনে শিবচন্দ্র পাবনা ডিস্ট্রিক্ট বোর্ডের অধীনে কাজ করে বহুত অর্থ উপার্জন করে। 24 বছর বয়সে বাংলা 1286 সালে পাবনা জেলার হিমায়তপুর গ্রামে রামেন্দ্রনারায়ণ ভাদুরী চৌধুরীর কন্যা মনমোহিনী দেবীর সহিত বিবাহ সম্পন্ন হয়। মনমোহিনী দেবীর মাতা ছিলেন কৃষ্ণা সুন্দরী দেবী। 1888 সালের 14 সেপ্টেম্বর শুক্রবার, বাংলা 1295 সালে 30 ভাদ্র তালনবমী তিথিতে সকাল 7:05 শুভ লগ্নে শ্রী শ্রী ঠাকুর হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাবের ঐতিহাসিক প্রেক্ষাপট এক অদ্ভুত। 1886 সালের 16 আগস্ট ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সকাল 10টায় মহাপ্রয়াণ হয়। শ্রীরামকৃষ্ণদেবের মহাপ্রয়াণের ঠিক 2 বছর 29 দিনের মাথায় শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব। পাবনা জেলার হিমায়তপুর গ্রাম তখন অনুন্নত, নিত্য সমস্যা জর্জরিত, ঘন জঙ্গল পরিবেশিত গ্রাম। এখানে কুকর্ম ছিল না যা নাকি সেখানে সংগঠিত হয়নি। আর এদিকে অখণ্ড ভারতীয় শাসন ব্যবস্থায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে চারিদিকে স্বাধীনতার বৈপ্লবিক আহ্বান। ইতিমধ্যে হয়ে গেছে সিপাহী বিদ্রোহ, নীল বিদ্রোহ, পাবনার কৃষি বিদ্রোহ। 1885 সালে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়ে গেছে। স্বাধীনতার জন্য সকলে যখন খুব ব্যগ্র হয়ে উঠেছেন, স্বাধীনতার জন্য যখন মানুষ ব্যগ্রতা প্রকাশ করছেন, পাশাপাশি আবার দেখা যাচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন, ডেভিড হেয়ার এবং অন্যান্য মনীষীবৃন্দের উৎসাহে বাংলার চিন্তায় আসলে রেনেসাঁসের সূচনা হলো। নতুন করে চিন্তা ভাবনা, বিধবা বিবাহ, সতীদাহ প্রথা নিবারণ, নানা নিয়ে তখন নানাভাবে শিক্ষার নতুন সংস্করণ, এই নিয়ে রেনেসাঁসের শুরু হয়েছে। আর সব মিলিয়ে এক অভূতপূর্ব অবস্থা। মানুষ তখন ঠিক করতে পারছে না কি করবে। 1800 এর মধ্যেই ঠাকুরের আবির্ভাব হলো। আবির্ভাব হলো তেমনি চলতে লাগলো। 1889 সালে ঠাকুরের অন্নপ্রাশন উপলক্ষে মাতা মনমোহিনী দেবী একটি কবিতা লিখে দিলেন। কবিতা লিখে ছেলের নামকরণ করলেন। অকুলে পড়িলে দিনহীন জনে, নোয়াইও সেই কহিও কথা, কুল দিতে তারে সেধো প্রাণপণে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। প্রথম অক্ষরগুলি জুড়লেই পাওয়া যায় তার নাম অনুকূল। আর কবিতাটির মর্মার্থে মায়ের আশা সারা জীবন, মায়ের যে আশা তা সারা জীবন ঠাকুর পালন করেছেন। কবিতাতে মা যেমন করে দেখতে চেয়েছেন, তার সন্তানকে যেমন করে দেখতে চেয়েছেন, ঠাকুর সারা জীবন সে কথা মনে রেখেছেন এবং তা পালন করে গেছেন। এরপরে শাশুড়ি মাতার একান্ত অনুরোধে ঠাকুর যখন 2 বছর বয়স, শিবচন্দ্র হিমায়তপুরে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। পিতা শিবচন্দ্র চক্রবর্তী যেমন চরিত্রবান, উদার, নির্ভীক মানুষ ছিলেন, তেমনি মাতা মনমোহিনী দেবী ছিলেন অসাধারণ ব্যক্তিত্বময়ী, সংগঠক, সর্বোপরি উদার, পরোপকারী। বাংলা, হিন্দি ও সংস্কৃত ভাষায় তার কিঞ্চিৎ দক্ষতাও ছিল। তিনি এক সময় বহু গানও রচনা করেছেন। ওই ব্যক্তিত্বময়ী দেবীকে দেখে পরবর্তীকালে আশ্রম দর্শনে এসে মহাত্মা গান্ধী লিখেছিলেন,
I have never seen a masterly woman of such wonderful personality of my life. 1894 সাল পাবনা ইনস্টিটিউশনে শিক্ষক রামগোপাল ভট্টাচার্যের কন্যা ষোড়শীবালা দেবীর জন্ম। 1890 ঠাকুরের কাশীপুর কৃষ্ণচন্দ্র বৈরাগীর পাঠশালায় ভর্তি হন। আমি এই কথাগুলি এগুলি সবই আপনাদের জানা, তবু আমি বলতে চাইছি যে এগুলি জানা থাকলে বোধহয় সুবিধা হবে জানতে। তার হাতে খড়ি হলো, আস্তে আস্তে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা ঘটনার প্রভাবের মধ্য দিয়ে তিনি তার উপস্থিতি জানান দিতে থাকেন। কখনো ফুলের বাগান নষ্ট করে, কখনো বিষ বড়ি খেয়ে হজম করে, কখনো পূজার সিংহাসনে উঠে পড়ে সর্বশ্রেণীর মানুষের সঙ্গে সম্পর্ক করার কাজ শুরু। পাঠশালায় পড়তে পড়তেই নিজের জীবন তুচ্ছ করে, আকাশ কালো করে, প্রবল ঝড় বৃষ্টির মধ্যে মৃত্যু পথযাত্রী অন্ধ ভিখারির জীবন দান সবই যেন তার কাছে খুবই স্বাভাবিক। কঠোর মাতৃ শাসন মেনে নিয়ে অনায়াসে মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তার জীবন চলনা শুরু। মা যতদিন ছিলেন ঠাকুর মাকে প্রাধান্য দিয়েছেন এবং সব কাজের আগে মাকেই রেখেছেন। তিনি অন্তরিক্ষে থেকে সব পরিচালনা করলেন। 1898 সালে গোপালচন্দ্র লাহিড়ী প্রতিষ্ঠিত পাবনা ইনস্টিটিউশনে ভর্তি হলেন, স্কুলে ভর্তি হলেন। এই সময় 1905 ওই ইনস্টিটিউশনে পড়তে পড়তেই 1905 সালে তিনি গান, কবিতা, নাটক ইত্যাদি রচনা করলেন। শুধু তা নয়, তিনি সকলকে নিয়ে সুন্দর নাটক লিখে, নিজে নাটক লিখে তাদের অভিনয় শিখিয়ে অভিনয় করতে শুরু করলেন। আস্তে আস্তে একটা পরিবেশ তৈরি হলো। আর এই স্কুলেই এক আর একে মিলে এক না হয়ে দুই কেন হয় একথা জিজ্ঞাসা করায় ঠাকুরকে বেদম প্রহার পেতে হয়েছে মাস্টারমশাইয়ের কাছে। 1899 সাল এর আগে 1907 সালে বঙ্গভঙ্গ আন্দোলন, 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছে। আর সেই আন্দোলন উপলক্ষে পাবনায় স্বদেশী সম্মেলন, আর সেই স্বদেশী সম্মেলনে স্বেচ্ছাসেবক হিসাবে ঠাকুর নিজে উপস্থিত ছিলেন। পরিশ্রম করেছেন বহু, এবং শুধু পরিশ্রম করেননি, এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে গিয়ে, এই সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত হতে গিয়ে তিনি মানুষকে দেখেছেন, মানুষকে চেনার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন। শেষ দিন যখন অনেক কথা এ নিয়ে আলোচনা হচ্ছে, তখন তাকে যে একবার জিজ্ঞাসা করা হলো উপস্থিত যারা আছেন তাদের মধ্যে কারো কিছু বলার আছে কিনা। ঠাকুর তার মতামত দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। তাকে ডাকা হলো। তিনি বললেন, আমরা যে এত ভালো ভালো কথা আলোচনা করলাম, এই ভালো কথাগুলি কিভাবে পালন করব? এর জন্য যে মানসিক শক্তি দরকার হয়, সেই মানসিক শক্তি লাভ করতে না পারলে আমাদের সংকল্পে আমরা পৌঁছাতে পারি। সেজন্য আমাদের যেমন শারীরিক চর্চা দরকার, তেমনি মানসিক চর্চা দরকার। দরকার আমাদের সৎ আলোচনা, ভালো আলোচনা। সবাই অবাক হয়ে গেলেন ওই অল্প বয়সের ছেলেটির কথা শুনে, বাস্তবজিত কথা শুনে। তারপর বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে বঙ্গভঙ্গ আন্দোলন সময়ে তিনি বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে
কবিতা লেখেন, আন্দোলন অংশগ্রহণ। তারপর 1909 সাল নৈহাটির খ্যাতনামা চিকিৎসক পরমেশ চক্রবর্তী সহায়তায় সেবা সমিতি ও অনাথ ভান্ডার তৈরি করেন, যাতে মানুষকে সাহায্য করা যায়, দরিদ্র মানুষের সাহায্য। নৈহাটির মহেন্দ্র স্কুলে তাকে ভর্তি করা হয়েছিল। টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হয়েও বন্ধুর ফিস জোগাড় হয়নি। দরিদ্র গরিব বন্ধু, তিনি তার ফিসটুকু, তার বহু কষ্টে জোগাড় করা ফিসটুকু বন্ধুর নামে জমা দিয়ে বাড়ি ফিরে আসে। পরীক্ষা দেওয়া হয়নি। পরীক্ষা দেওয়া হয় না, বাড়ির লোকরা চিন্তিত হয়ে পড়লেন। অর্থ করে উপার্জন করতে হয়। সবাই তাকে যখন সে বলতে শুরু করলেন, তখন সবাই ইনসিস্ট করলেন তাকে, যাতে তিনি ডাক্তারি পড়েন। ডাক্তারি পড়ার জন্য কলকাতা আসলেন। কিন্তু যেহেতু পরীক্ষা দেওয়া হয়নি, সেজন্য তাকে ডাক্তারি পরীক্ষার জন্য, ডাক্তারি পড়ার জন্য কিছুতেই নেওয়া যেতে পারে না। কিন্তু তাঁর সে অসীম মানসিক শক্তি দিয়ে তিনি সে কথা জিজ্ঞাসা বললেন, পরীক্ষা আমি দেইনি, যে কোনো কারণে হোক, কিন্তু আমি উপযুক্ত কিনা আমাকে পরীক্ষা করুন। আমি যদি সেই উপযুক্ততার পরীক্ষায় পাশ করতে পারি, তাহলে আমাকে আপনারা নির্বাচিত করবেন। বাধ্য হয়ে তার সে পরীক্ষা নেওয়া হলো এবং তিনি নির্বাচিত হলেন, পড়তে লাগলেন। তখন আর্থিক সংকট চরমে। 4 টাকা শুধুমাত্র গেট স্ট্রিটের হাটখোলা অঞ্চলে এক কয়লার গুদামে মাসিক 4 টাকা থাকার শর্তে, দেওয়ার শর্তে তার যাত্রা শুরু। তীব্র আর্থিক কষ্টের সময় তাকে সাহায্য করেছিলেন হেমন্ত কুমার চট্টোপাধ্যায়। তাকে 1 বাক্স হোমিওপ্যাথি ওষুধ এবং একটি হোমিওপ্যাথিক চিকিৎসার পুস্তক তাকে দিয়েছিলেন। সেইটা নিয়ে তিনি প্রথম তার জীবনে শুরু হলো নানা দিক, জনসেবা। কুলি মজুর, স্থানীয় কুলি মজুর জনসাধারণের মধ্যে তিনি চিকিৎসা শুরু করলেন। আর ওই মানুষগুলিকে ওই শোভাবাজার কয়লার গুদামে থাকতেই তার সঙ্গে আর যারা থাকে, কঠোর পরিশ্রম করা কুলি মজুরদের জীবন যাত্রা লক্ষ্য করতে লাগে। সারাদিন পরিশ্রম করে বহু অর্থ উপার্জন করে, কিন্তু সন্ধ্যাবেলায় তারা জুয়া খেলে কিংবা নেশা করে সব পয়সা নষ্ট করে দেয়। তাদের সংসারের হাল আর ফেরে না, নিজেদের জামা কাপড় ঠিক হয় না। আস্তে আস্তে তাদের সঙ্গে মিশতে শুরু করলেন। কেমন করে মেশা যাবে? কেউ তাকে তাদের দলে নিতে চায় না। রাতের অন্ধকারে যখন তারা মাতাল অবস্থায় ওই নেশা করে জুয়া খেলে সব সর্বশান্ত হয়ে যখন তারা শুতে যান, তার ফাঁকে ঠাকুর তাদের জামা কাপড়, ময়লা জামা কাপড় নিজ হাতে পরিষ্কার করে দেন, ছেঁড়া জামা কাপড় ধুয়ে দেন। সকালবেলা উঠে সব অবাক হয়ে যায়, কে করলো? আস্তে আস্তে জানা গেল তিনি করলেন। সবাই বললেন, তাহলে পয়সা নাও। বললো, না ভাই, আমার তো পয়সা নিতে ইচ্ছে করছে না, আমার ইচ্ছে করছে তোমাদের একটা নতুন কিছু কিনে দিতে, কিন্তু আমার তো এখন সেই ক্ষমতা নেই, তাই আমি শুধু এটুকু করেছি। অবাক হয়ে যায় সবাই, নিঃস্বার্থ ভাবে কেউ কারোর জন্য এমনি করে ভাবতে পারে। আস্তে আস্তে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। সকলের কাছে তিনি দাদা ভাই হয়ে পরামর্শ নেন। আস্তে আস্তে তার ঠাকুর তাদের পরিবারের কথা শোনাতে আরম্ভ করেন। বাড়িতে মা, বাবা, স্ত্রী, পুত্র সবাই অপেক্ষা করে আছেন কখন বাবা ফিরবে, ছেলে ফিরবে, আর তাকে নিয়ে সে সংসারে চলবে। আর এই কথা বলতে বলতে আস্তে আস্তে তাদের সঙ্গীত ফিরে আসে। সেই মানুষগুলি ঠাকুরকে কেন্দ্র করে নতুন নতুন কথা শুনতে, সংসারের প্রতি টান বাড়ে। আর এই করতে করতে নানা রকম প্রতিকূল অবস্থার মুখোমুখি হয়েও ঠাকুর কিন্তু মেডিকেল পরীক্ষা দিলেন। কোনো কারণে একটা পরীক্ষা না দিয়ে তিনি বাড়ি চলে গেলেন। এবার একটা অর্থ উপার্জন করতে শুরু করলেন চিকিৎসা। বসন্ত সাহা চৌধুরীর বাড়িতে ডিসপেন্সারি খুলে চিকিৎসা শুরু করলেন। তার বাল্যবন্ধু
কিশোরীনাথকে নিয়ে আসলেন। সেই কম্পাউন্ডার, সেই চিকিৎসার অনেকটা জানে। দুইজনে মিলে সেখানে চিকিৎসা শুরু করলেন। চিকিৎসার এক অদ্ভুত, যাকে চিকিৎসা করছেন সে সুস্থ হয়ে যাচ্ছে, আর আবার কিছুদিন পরে সে অন্য রোগ নিয়ে আসে। এমনি দেখতে 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 ঠাকুর ঠিক করলেন যে শুধু শরীরের চিকিৎসা নয়, মানসিক চিকিৎসা অতিসম্ভব দরকার। আর মানসিক চিকিৎসা যদি ঠিকভাবে করা না যায় তাহলে সে কখনো সুস্থ থাকতে পারে না। পরবর্তীকালে তিনি বলেছিলেন, মনটা দুষ্ট হলেই জানিস রোগের আকার হয়, ওইটিকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। আর এই চিন্তা থেকেই আস্তে আস্তে তিনি কীর্তনের দল তৈরি করলেন। কি করলে মানুষের মন ভালো হবে, কি করলে মানুষের মন চিন্তা, সুন্দর চিন্তা আসবে, ভালো চিন্তা আসবে, ভালো আলোচনা, সদ আলোচনা, কীর্তন, গান তৈরি করে উন্মাদনা তৈরি, তারপর আস্তে আস্তে তাদের কাছে ভালো কথা বলে। কীর্তনের দল তৈরি করে। কীর্তনের দল তাদের নিয়ে ওই কিশোরীনাথ, অনন্তনাথ তার বন্ধু, দুজনে ছোটবেলার বন্ধু, আর অত্যন্ত সাধারণ মানুষদের নিয়ে এক কীর্তনের দল তৈরি করলেন। উদ্দাম কীর্তন, কীর্তন হয়, কীর্তনের ফাঁকে ফাঁকে কত কথা, ভালো কথা, মহাপুরুষদের কথা, মহাপুরুষের জীবন কথা, মহাপুরুষের বাণীর কথা, এসব আলোচনা হয়। আর হতে হতে একসময় যখন এই কীর্তন হতে হতে 1914 সালে তার ভাব সমাধি হয়। ভাব সমাধি, প্রথম ভাব সমাধি 1914 সালের 14ই জুন অনন্তনাথে রাত্রি 2টোর সময়। রাত্রি 2টোর সময় গান করতে করতে হঠাৎ তিনি মহাভাব অবস্থায় আসেন, এবং সেই থেকে শুরু হলো। তারপর সেই তাণ্ডব কীর্তন, তাণ্ডব কীর্তনে কত মানুষ যুক্ত হয়ে পড়ল। আশেপাশে গ্রাম, বিভিন্ন জায়গা থেকে গ্রামের মানুষ, এমনকি যখন সে রাস্তা দিয়ে সে কীর্তন যায়, সে কীর্তন যেতে যেতে পশু পাখি সব যেন তারা নিবিষ্ট হয়ে এই কীর্তনে অংশগ্রহণ করে। আর ঠাকুর তার ভাববাণী দিতে শুরু। এই ভাববাণী 1914 সাল থেকে 1919 সাল 8ই জুন পর্যন্ত দীর্ঘ 5 বছর এই কীর্তন এবং কীর্তনের যুগ এবং ভাব সমাধির যুগটা। এই ভাব সমাধি অবস্থাতেই তিনি নানাভাবে আমাদের নানা কথা শুনিয়েছেন বিশ্ব রহস্যের কথা, সাধন জগতের গুরুতত্ত্বের কথা, আর দৈনন্দিন জীবনের নানা সমস্যার সমাধানের কথা। এই সময়ে তিনি কুষ্টিয়ায় আবার প্রাণ অনুসন্ধান সমিতি বা লাইফ রিসার্চ সোসাইটি গঠন করে বীজ মন্ত্র জপের মধ্য দিয়ে রোগীকে সুস্থ করে তোলার কাজ শুরু করলেন। বহুদিন চলেছে। 1914 সালে ঠাকুর প্রথম সতীশচন্দ্র গোস্বামীকে দীক্ষা দান করেন। 1918 সালে এক নতুন পরিবর্তন আসে। 1918 সালে 14 এবং 15ই সেপ্টেম্বর কুষ্টিয়ায় বিশ্বগুরু উৎসব উদযাপিত হয়। আর এই বিশ্বগুরু উৎসবকে কেন্দ্র করেই আস্তে আস্তে ঠাকুরের নাম দিক দিগন্তে ছড়িয়ে পড়ে। আর এই সময়, এই 1918 সালেই 15 দিনের পুণ্যপুঁথি, যে আজকে যে পুণ্যপুঁথি আমরা দেখি, সেই পুণ্যপুঁথি প্রথম হাতে লেখা ছিল। মানুষ যখন এই কীর্তনের মাঝে যখন ভাব সমাধিগ্রস্ত হতেন ঠাকুর, সেই সময়ে সব কথা শোনা যেত না, কিন্তু সকলে তার সব কথাগুলি শুনতে চাইতেন। কেমন করে শোনা যাবে? প্রথম বৃন্দাবন অধিকারী এই সকলকে বললেন, এই কথাগুলি তোমরা লিখে রাখো। তারপর থেকে সে কথা যতটুকু পারা গেছে ততটুকু লেখা হলো। তার আগে চারুচন্দ্র সরকার যৌবনে অঘোরপন্থী ছিলেন, তারপর স্ত্রী বিয়োগের পর একাকী হয়ে পড়ে ঠাকুরের কাছে শরণাপন্ন হন।
তার অসীম গুণ ছিল, ভালো ছবি আঁকতে পারতেন, কম্পাউন্ডারি জানতেন। ঠাকুরের কাছে আশ্রয় গ্রহণ করার পর তার দৈনন্দিন কাজের মধ্যে ছিল সারাদিন কঠোর পরিশ্রম করতেন। ভোরবেলা ঘুম থেকে উঠে পুরো আশ্রমটা পরিষ্কার করতেন, জল দিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করতেন, এবং তারপর তিনি কম্পাউন্ডারি করতেন, অন্যান্য যে সমস্ত কাজ আছে। সারাদিন কঠোর পরিশ্রম করার পর গভীর রাত পর্যন্ত ঠাকুরের এই ভাব সমাধির কথাগুলি বিভিন্ন যারা যারা লিখতেন তাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে এসে তার সুন্দর হস্তাক্ষর দিয়ে লিখে রাখতেন। ভক্তদের কাছে সেগুলি তিনি বিতরণ করতেন। আর নিচে লিখতেন সৎসঙ্গের ঝাড়ুদার। এইভাবে তিনি তার পরিচয় দিয়েছিলেন। কি কঠিন পরিশ্রম! নিজে রোগী ছিলেন ভীষণভাবে, শরীর অসুস্থ, সেই অসুস্থতার মধ্যে দিয়েও ঠাকুরকে খুশি করার জন্য তার যে আপ্রাণতা, সেটা ভাব। এবং তার জন্যই এই এখনকে যে পুণ্যপুঁথি আমরা দেখে থাকি, এই পুণ্যপুঁথির প্রথম পাণ্ডুলিপি তিনিই তৈরি করেন। আস্তে আস্তে 1920 সালে দেশবন্ধু প্রতিষ্ঠিত নারায়ণ পত্রিকায় প্রথম বিপ্লবী শ্রী অরবিন্দের ভাই বিপ্লবী বারীন্দ্রনাথ ঘোষ প্রবন্ধ লেখেন। প্রবন্ধটির নাম হচ্ছে সৎসঙ্গে পাবনায় সৎসঙ্গের মধুচক্র। প্রথম তার বাইরে যে প্রকাশ, বাইরের বিভিন্ন পত্রপত্রিকায় তার প্রকাশ শুরু হয়। 1922 সালে 31শে ডিসেম্বর জানকীনাথ বসু এবং নেতাজি সুভাষচন্দ্র বসু বাবা জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবীর একান্ত অনুরোধে, একান্ত প্রার্থনায় ঠাকুর সপরিবারে পুরীর হরনাথ লজে গিয়ে ওঠেন, তাদের বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে ছিলেন 2 তারিখ। 2 তারিখ তিনি ফিরে আসেন। 1923 খ্রিস্টাব্দে 23 সালের 2রা জানুয়ারি তিনি ফিরে আসেন। আর এই সময় জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণের জায়গা দেখে, যে আনন্দবাজার, সেই জায়গা দেখে আস্তে আস্তে সৎসঙ্গে যে ভোজনাগার ছিল, সেই ভোজনাগারের নামকরণ করেন মাতা মনমোহিনী দেবী আনন্দবাজার। এবার 1923 সালের প্রথমে শুরু হলো অন্য ধরনের লীলা। পদ্মার তীব্র স্রোত আশ্রমে জমি ভেঙে দিচ্ছে, পাড় ভেঙে দিচ্ছে, আশ্রমকে গ্রাস করতে চলেছে। ঠাকুর সিদ্ধান্ত নিলেন আশ্রমকে বাঁচাতে হবে। আশ্রমকে কেমন করে বাঁচানো যাবে? বাঁধ দিতে হবে। বাঁধ দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে আশ্রমে যারা থাকতেন তাদের দিন রাত পরিশ্রম করে সে আশ্রমে বাঁধ দিতে শুরু করেন। ঠাকুর নিজে উপস্থিত আছেন, সেখানে অংশগ্রহণ করেছেন নেতাজি সুভাষচন্দ্রের বাবা মা এবং তার মামা, সবাই বিশিষ্ট মানুষ যারা আসতেন, সকলেই দিন রাত পরিশ্রম করে এই প্রথম কঠোর পরিশ্রম করে সেই বাঁধ নির্মাণ শেষ। আস্তে আস্তে এই বছরই 1923 সালেই বসন্ত সাহা চৌধুরী দান করা জমির উপরে তৈরি হলো তপোবন বিদ্যালয় কৃষ্ণপ্রসন্ন। আর এই বছরই 1923 সালে প্রথম দীক্ষা নিলেন বিজ্ঞানী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, বঙ্কিম রায় এবং ব্রজগোপাল দত্ত। এরা সবাই আশ্রমের তপোবন বিদ্যালয়ের প্রথম ছাত্র ছিলেন শ্রী শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী অমরেন্দ্রনাথ চক্রবর্তী, পরবর্তীকালে আমরা যাকে শ্রী শ্রী বর্ধা, এবং তার মধ্যম পুত্র যিনি শ্রদ্ধা বিবেক রঞ্জন চক্রবর্তী। আর এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক হলেন হরিভূষণ দাস, শ্রী হরিভূষণ দাস। এই বছরই আশ্রমে আস্তে আস্তে তৈরি হতে হলো। এবার কর্মচাঞ্চল্য শুরু হলো, পাওয়ার হাউস তৈরি হলো, সৎসঙ্গে নিজস্ব পাওয়ার হাউস তৈরি হলো। পাওয়ার হাউস তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে 1924 সালের 14ই জুন
দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কে তার ইচ্ছা অনুযায়ী মা মনমোহিনী দেবী দীক্ষা দান করেন। পানীয় জলের সমস্যার সমাধানের জন্য আশ্রমিকে তৈরি করলেন টিউবওয়েল, এবং এই টিউবওয়েল বসানোর কাজ থেকে শুরু হলো ইঞ্জিনিয়ারিং, সৎসঙ্গ ইঞ্জিনিয়ারিং এবং ওয়ার্কশপের সৃষ্টি হলো। পানীয় জলের সমস্যার সমাধানের জন্য আশেপাশের সমস্ত গ্রামে পানীয় জলের সমস্যার সমাধান জন্য ঠাকুর সকলকে পাঠাতেন এই টিউবওয়েল বসানো। টিউবওয়েল বসাতেন তারা অল্প খরচে, সুন্দর করে, খুব ভালো যাতে পানীয় জল ওঠে সেই ব্যবস্থা তারা করলেন। এবং কিছুদিনের মধ্যে এই দক্ষতা সকলের কাছে এমন করে পৌঁছে গেল যে সরকারি কাজের অর্ডার পর্যন্ত আসতে আরম্ভ। এই বছরই কবি হেমচন্দ্র মুখোপাধ্যায় দীক্ষা গ্রহণ করেন। আস্তে আস্তে আশ্রমে আসতে আরম্ভ করেন বিশিষ্ট মানুষ, ভক্তবৃন্দ। তৈরি হলো সৎসঙ্গ কেমিক্যাল হাউস। সৎসঙ্গ কেমিক্যাল হাউস, এই কেমিক্যাল হাউস তারপরে বিশ্ববিজ্ঞান কেন্দ্র। বিশ্ববিজ্ঞান কেন্দ্রে যখন তৈরি হতে শুরু করলো তখন এক অদ্ভুত ব্যাপার, তার আগে পর্যন্ত আশ্রমে সবই প্রায় মাটির ঘর। বিশ্ববিজ্ঞান কেন্দ্রের কাজ পাকা ঘর তৈরি যখন শুরু হলো, ঠাকুর নিজে উপস্থিত থেকে আশ্রমের সকলকে নিয়ে ইট কাটা, মাটি বওয়া, জোগাড়ে কাজ করা, মিস্ত্রিদের সমস্ত কাজে সাহায্য করা, সবকিছু করতে আরম্ভ করল। দিন রাত পরিশ্রম। এদিকে আশ্রমে তখন ঠিক মতো খাওয়ারও যেত না, দুবেলা খাওয়ার জোগাড় হওয়ার কোনো দিশাই ছিল না। কোনো ক্রমে একবেলা জুটলো, কখন জুটবে তারও কোনো ঠিক ছিল না। এই সময় আমরা নানা রকম প্রতিষ্ঠান আরম্ভ হলো। আর এই বিশ্ববিজ্ঞান কেন্দ্রের আশ্রমবাসী এবং শিক্ষিত সকল মিলে ইট কেটে, মাটি কেটে যে প্রতিষ্ঠান শুরু করলেন, সেখানে বলে রাখা ভালো যে ক্লেশ সুখ প্রিয়তার কথা ঠাকুর তার পরবর্তীকালে অনেকবার বলেছেন, কেমন করে করা যায়। সকলে কেউ মাইনে পেতেন না, তার কোনো মজুরি থাকতো না, সবাই উজাড় করে নিজেদের দিয়ে দিতেন। কেমন করে উজাড় করে দেবেন, ঠাকুর খুশি হবেন। আর ঠাকুর সকলকে কখনো তিনি কাঠের কারখানায়, কখনো বিশ্ববিজ্ঞান কেন্দ্রে, কখনো তারা সবাই কাজ করছেন। সারাদিন পরিশ্রমের পর মা মনমোহিনী দেবীর হাতে মাখা বিখ্যাত ভাত, ডাল, তরকারি একসঙ্গে করে মাখা দলা খেয়ে দিন রাত পরিশ্রম করতেন। এক দলা ভাত খেয়ে সারাদিন পরিশ্রম করা, সে এক অদ্ভুত ইতিহাস। আস্তে আস্তে তৈরি হলো সেই বিশ্ববিজ্ঞান কেন্দ্রের সঙ্গে সঙ্গে তৈরি হতে শুরু করলো মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, গৃহ নির্মাণ বিভাগ, দারু শিল্পালয়, কুটির শিল্প কেন্দ্র, পাওয়ার হাউস, স্বাস্থ্য বিভাগ, নানা দিকে কর্মচাঞ্চল্য শুরু হলো। ছোট্ট একটি গ্রাম, যে গ্রামের পরিচয় কিছু ছিল না, সেখানে এত কিছু তৈরি হওয়ার, এবং শেষ পর্যন্ত যখন শিক্ষা প্রতিষ্ঠান শুরু হতে আরম্ভ করলো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছিল। আর সেই অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য যাতে একজন প্রতিনিধি দল পাঠানো হয়, সেই প্রতিনিধি দলে ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী জ্ঞান ঘোষ, সত্যেন্দ্রনাথ বসু, সর্বোপরি প্রশান্ত চন্দ্র মহালন। সৎসঙ্গের বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখে, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা দেখে অবাক হয়ে তিনি মন্তব্য করেছিলেন, যদি গুরুদেব রবীন্দ্রনাথের সঙ্গে ঠাকুরের একবার দেখা হতো তাহলে পৃথিবী বোধহয় পাল্টে যেত।
1924 সালে 14 জন দেশবন্ধু চিত্তরঞ্জন তারপরে পরবর্তীকালে অনেক তীব্র ক্লেশ সুখতার মধ্যে দিয়ে নানা রকম প্রতিষ্ঠান যেমন তৈরি হলো, তেমনি হলো ভালোবাসা। ঠাকুর এই ভালোবাসার কথা বলতে আরম্ভ করলেন। প্রিয় পরমকে ভালোবাসো, ভালোবেসে জীবনের যা কিছু আছে সব উজাড় করে দাও, তুমি শান্তি পাবে। আর এমনি করেই আস্তে আস্তে তখন সৎসঙ্গ নামটি তৈরি হয়নি, হলো আশ্রম বলা হতো, হিমায়তপুর আশ্রম। সবাই হিমায়তপুর আশ্রমে যাচ্ছি বা আশ্রম দেখতে যাচ্ছি বা হিমায়তপুর আশ্রম আছে। এই সময় ঠাকুরের নির্দেশ অনুযায়ী ক্যান্সারের ওষুধ নির্মাণের কাজ শুরু, ভাইব্রোমিটার তৈরির কাজ ঠাকুর শুরু করেছিলেন। লাইফ রিসার্চ অ্যাসোসিয়েশন যখন তৈরি হয় তখনই তিনি এই ভাইব্রোমিটারের কথা বলেন। এই যে এত কাজের মধ্যে আশ্রম কর্মপ্রবাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে নানা বিরোধ তৈরি হতে থাকে। শত্রুর আক্রমণে আশ্রমে নিরপরাধ হরেন ভদ্র মারা যান। ঠাকুর বিমর্ষ হয়ে পড়েন। আবার তিনি সকলকে নিয়ে নতুন করে শুরু করেন। 1925 সাল দেশবন্ধু চিত্তরঞ্জন 11 মে থেকে 15 মে পর্যন্ত আশ্রমে আসেন মহাত্মা গান্ধী। তীব্র আর 1925 সালের সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী তখন সৎসঙ্গ রেজিস্ট্রিকৃত হলো। এই রেজিস্ট্রিকৃত সৎসঙ্গের নাম হলো সৎসঙ্গ এবং এই প্রতিষ্ঠানের প্রথম সভাপতি হলেন মাতা মনমোহিনী দেবী, সহসভাপতি শ্রী অনন্তনাথ রায়, প্রথম সম্পাদক শ্রী সুশীল চন্দ্র বসু। এতদিন শুধু আশ্রমে বলতেন, এখন থেকে শুরু হলো সৎসঙ্গ। ঠাকুর এই সৎসঙ্গ তৈরি করেছেন তার নিজের সমস্ত মনোচেতনা দিয়ে, মনোবাসনা দিয়ে। তিনি সকলকে নিয়ে ভালোবাসার এক উদ্ভর ক্ষেত্র। এই সৎসঙ্গ তৈরির পিছনে মানুষের যে কত অবদান তার ঠিক ঠিকানা। 1925 সাল সৎসঙ্গ রেজিস্ট্রিকৃত হলো এবং তারপর থেকে আরো কিছু নিয়ম কানুন শুরু হতে আরম্ভ করে। বিরোধিতার জায়গাও কম ছিল না। ঠাকুর প্রথম থেকে যে কত বিরোধিতার সম্মুখীন হয়েছেন তার ঠিক ঠিকানা নেই, কিন্তু সব বিরোধিতাকে তিনি আস্তে আস্তে নিজের কৌশলেই সেগুলি এড়িয়ে গেছেন। একটা সময় ঠাকুরের অতি প্রিয়, যাকে ঠাকুর ছোটবেলা থেকে কাছে রেখে মানুষ করেছিলেন, পড়াশোনা শিখিয়েছেন, যার জন্য তিনি তার পরিবার পরিজনের সবকিছু ব্যবস্থা করেছিলেন, কৃষ্ণচন্দ্র দাস, সে ঘোষণা করলো ঠাকুরের মধ্যে ঠাকুরত্ব নেই। সেই নাকি সব জেনে গেছে, সত্যাশ্রী নাম দিয়ে ঠাকুরের বিরুদ্ধে নানা কথা বলতে আরম্ভ। আর সেই সময়ে ঠাকুরের কাছে যখন সেসব কথা বলা হলো, ঠাকুর অসুস্থ হয়ে পড়লেন। একবার কার্শিয়াং যাওয়া হলো। তিনি যখন কার্শিয়াং যান তখন সেই সুযোগ নিয়ে কৃষ্ণচন্দ্র দাস সকলের কাছে বলতে আরম্ভ করলেন ঠাকুর আর ফিরে আসবেন। এমনকি এই কৃষ্ণচন্দ্র দাস তার আরো কয়েকজন সঙ্গী সাথীকে নিয়ে ঠাকুরকে মারার জন্য বিষ সুপারিও পান। ঠাকুর কষ্ট পেয়েছেন আর তার নিজের মনের ভাব ব্যক্ত করেছে, কিন্তু কখনো প্রতিশোধ কাউকে নিতে দেননি। তিনি বললেন, আমি যাহারে ভালোবাসিয়াছি সেই তো আমার চলেছে হিয়া, কতই বলেছে আমি যে তোমারই, ব্যথার সময় গেছে পলাইয়া। আমার দলিত হিয়ার আকুল নিঃশ্বাস, পায়নি কখনো একটু আশ্বাস, আমি তো নিয়েছি বক্ষে তাহারই, ব্যথা গেছে যার হৃদয়ে দলিয়া। যারেই চুমেছি আকুল পরাণে, সেই তো ছিঁড়েছে মনমটি টেনে, বক্ষে আবেগে তুলেছি যাহারে, সেই তো গিয়াছে পদপ্রহারিয়া।
যাকে আমি ভালোবাসতে চেয়েছি, সমস্ত হৃদয় মন দিয়ে ভালোবেসেছি, সে আমাকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু আমার কষ্ট নেই, ঠাকুরের কাছে। আর এই ভালোবাসায় সৎসঙ্গ, আজকে এই সৎসঙ্গে গোড়ার কথা এটুকু পর্যন্তই বলে আমরা শেষ করব। এর পরবর্তী সময়ে নিশ্চয়ই কেউ না কেউ পরবর্তী ইতিহাস আলোচনা করবে। আজকের দিন শুধু একটা কথাই বলতে চাই, এই যে প্রতিষ্ঠান তিনি নিজে হাতে গড়ে তুললেন, কষ্ট, দুঃখ, অভাব, অভিযোগ সবকিছুর মধ্য দিয়ে ভালোবাসার, একমাত্র ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, আমাদের জীবনেও সে প্রেম আসুক, ভালোবাসা। ঠাকুর বলেন, ভালোবাসার টান, কর্মে আনে সবলতা, জীবনে উত্থান। জীবনের সমস্ত কিছুর মধ্য দিয়ে বেঁচে থাকার আনন্দ এই ভালোবাসা, ঠাকুরকে ভালোবাসা, সমস্ত হৃদয় মন দিয়ে তাকে ভালোবেসে আমি তার মানুষ, তাহলেই ধন্য হব, কৃতার্থ হব, ঠাকুর প্রীত হবে। জয় গুরু। সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। সুমন, সরজিৎ আছেন? আছেন? আচ্ছা, আমরা এতক্ষণ শ্রদ্ধেয় জীবনদার কাছে আমরা সৎসঙ্গে ঘোড়ার ইতিহাস শুনলাম, এবং ঠিক সময়ের মধ্যে উনি তার আমাদের ঘোড়ার ইতিহাস তিনি শেষ করলেন। পরে আবার প্রয়োজন হলে আমরা এই পর্বে যাব কোনো একটা সময়। এখন এই সেমিনারে সমাপনী সঙ্গীত পরিবেশন করবেন অশেষ শ্রদ্ধাভাজন সহপ্রতিনিধিক সঙ্গীত শিল্পী মাননীয় শ্রী সরজিৎ ভুইয়া মহাশয়। সরজিৎ দা, আগে করুন, শুরু করুন। আগে আপনি শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, শুরু করুন, শোনা যাচ্ছে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনারটা আনমিউট করে রাখুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, করুন। ঈশ্বর ধর্ম আর প্রেরিত পুরুষ নারী বার্তাবাহী, যত মত তার মূলে একই পথ, সাধনার পথ তবু দুই নাহি। ঈশ্বর এক, ধর্ম এক, আর প্রেরিত পুরুষ নারী বার্তাবাহী, যত মত তার মূলে একই পথ, সাধনার পথ তবু দুই নাহি। ঈশ্বর এক, ধর্ম এক। বুদ্ধ ঈশায় বিভেদ করি শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে, বুদ্ধ ঈশায় বিভেদ করি শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে, জীবোদ্ধারে আবির্ভূত হন একই ওরা কৃষ্ণে। ওদের চলায়, ওদের বলায়, ওদের চলায়, ওদের বলায়, ওদের করাই ভেদ নাহি। যত মত তার মূলে একই পথ, সাধনার পথ তবু দুই নাহি। ঈশ্বর এক, ধর্ম এক। আর মর্ম যাহা ধর্ম বলে তাই জানিস, সম্প্রদায়টা ধর্ম না রে। নিছক মনে এই মানিস, নিছক মনে এই মানিস, and becoming বাঁচাবার আর মর্ম যাহা ধর্ম বলে তাই জানিস, সম্প্রদায়টা ধর্ম না রে। নিছক মনে এই মানিস, পরম পিতা সবার পিতা,
তিনি দুনিয়ার বাদশাহী পরম পিতা সবার পিতা তিনি দুনিয়ায় বাদশাহী যত মত তার মূলে একই পথ সাধনার পথ তবু দুই নাহি ঈশ্বর এক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব মতেরই এক কথা কথা তোমরা সদ্গুরু ধরে সাধনা করো করো না কবুয়ের অন্যথা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব মতেরই এক কথা তোমরা সদ্গুরু ধরে সাধনা করো করো না কবুয়ের অন্যথা এর ব্যক্ত এই ওঠে জ্বলে বিভাজন দিবিদাহী এর ব্যক্ত এই ওঠে জ্বলে বিভাজন দিবিদাহী যত মত তার মূলে একই পথ সাধনার পথ তবু দুই নাহি I am the way, I am the truth, I am the life. None can come to the Father but through me. You are for the Lord, not for others. You are for the Lord, and so for others. I am the way, the truth, the life. None can come to the Father but through me. ওদের চলায় ওদের বলায় ওদের করায় কবু ভেদ নাহি কবু ভেদ নাহি কবু ভেদ নাহি যত মত তার মূলে একই পথ সাধনার পথ কবু দুই নাহি ঈশ্বর এক ধর্ম এক শরণং গচ্ছামি Dhammam sharanam gacchami Sangham sharanam gacchami Buddham sharanam gacchami Dhammam sharanam gacchami Sangham sharanam gacchami Buddham sharanam gacchami ওদের চলায় ওদের বলায় ওদের করায় যত মত তার মূলে একই পথ সাধনার পথ কবু দুই নাহি ঈশ্বর এক ধর্ম এক ভাষা নীতি প্রভেদ তেমনি প্রভেদ ঠিকই জানি অবতার প্রভেদ অবতার প্রফিট পয়গম্বরে ভাষা ভেদে প্রভেদ যেমন আরো আকারে তেমনি প্রভেদ ঠিকই জানিস অবতার প্রফিট পয়গম্বরে যিনি বেদের ঈশ্বর বাইবেলের গড যিনি বেদের ঈশ্বর বাইবেলেরই গড তিনি কোরআনের আল্লাহি 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 যত মত্তার মূলে একই পথ সাধনার পথ কবু দুই নাহি for the Lord not for others you are for the Lord and so for others God is one and the prophets are the same God is one Dharma is one God is one Dharma is one God is Dharma is one Jai Guru খুব সুন্দর এগুলো Jai Guru জয় গুরু তখন না কথা খুলতে পারে
আর যেটুকু সময় এখন আমরা সমাপ্তির পথে চলে এসেছি। আমাদের আজকের এই সেমিনারের যিনি উদ্যোক্তা আমাদের শ্রদ্ধেয় জয়দেব কাহা যাজক, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় জয়দেব, আগে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শ্রদ্ধেয় জয়দেব দা, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আজকে এই সেমিনারে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দীক্ষাদাতা কর্মীগণ এবং আমার গুরু ভাই দাদা মায়েদের যথাযোগ্য স্থানে প্রণাম জয় গুরু জানাই। এই লকডাউনের সময় যখন আমরা সবাই ভীত সন্ত্রস্ত টেনশনের মধ্যে জীবন কাটাচ্ছি, সেই সময় আমাদের কাছে সৎসঙ্গ একটা অক্সিজেনের মতো কাজ করেছে। বহু মানুষ এই সৎসঙ্গে যোগদান করে অনুভূতির কথা বলছে যে সত্যি সারা দিন একই খবর, করোনা করোনা করোনা। এতে এই সৎসঙ্গ আমাদের একটা এনার্জির কাজ করেছে, ইমিউনিটির কাজ করছে। শ্রী শ্রী বর্মার জন্মতিথি থেকে আমাদের এই অনলাইন সৎসঙ্গ শুভ উদ্বোধন হয়। তারপরে আস্তে 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 পথ চলা চলতে 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 আজকে আমরা এই সেমিনারের আয়োজন করে ফেললাম সর্বভারতীয়ভাবে। তাতে বহু মানুষ, বহু গুণীজন আমাদের এই চিন্তাকে সমর্থন করে আমাদেরকে সাহায্য করেছে, আমাদের পাশে দাঁড়িয়েছে। আমার সঙ্গে আমাদের দুটো ভাই, আমাদের তপন দা যিনি আজকে সঞ্চালনার কাজ করলেন, তাকে উৎসাহ দিলাম যে তপন দা অ্যাপ ডাউনলোড করুন, সৎসঙ্গ করুন। তিনি আমাদের সঙ্গে যোগ দিলেন। আমি প্রথম অনুপ্রাণিত হই আজকে আমাদের খুব ইষ্টপ্রাণা আসামের শিলচরে থাকে সঞ্চারী, আমার বোনের মতন ফ্রেন্ডে আছে, ওর পোস্ট গুলো দেখলাম। এর আগে আমরা আমাদের রানাঘাটে যে সৎসঙ্গ গ্রুপ আছে সেখানে আমরা রেকর্ডিং করে সৎসঙ্গ করেছি, তাতে কাউকে দেখতে পাচ্ছি না। এই যে না দেখার একটা জ্বালা, সেটা থেকেই যাচ্ছিল যে বাড়িতে সবাই সবার বাড়িতে। তা সঞ্চারী ওই পোস্ট থেকে ভাবলাম আমরাও তো করতে পারি, আমরা শুরু করলাম। এই সেমিনারটার পার্থর সাথে শেয়ার করলাম। পার্থ এই ব্যাপারে খুব অভিজ্ঞ, দুর্গাপুরে থাকে, খুব শিক্ষিত ছেলে, খুব উদ্যমী ছেলে। সে বলল জয়দা হ্যাঁ করা যায়। তপনদা, বিশেষ করে আমাদের এই সৎসঙ্গগুলো এবং আজকের যে প্রোগ্রামটা হচ্ছে তার যে হোস্ট, রানাঘাটের গ্রুপ ভাতা যুবকর্মী সুমনজিৎ এবং আমার ছেলে, তারা দুজনে মিলে আমাকে এটা হোস্ট করে সহযোগিতা করলো। আমরা চিন্তা করেছি এটা একদিনের জন্য করব না। আমাকে পার্থ বললো দাদা কন্টিনিউ করতে হবে এই সেমিনার। আমরা সৎসঙ্গ করি কিন্তু অনেক বিষয় আমাদের কাছে অজানা থাকে, যে অজানাগুলো জানতে হবে। যাকে আমরা গুরু রূপে গ্রহণ করেছি তার আমাদের কাছে অস্তে, তাকে গুরু রূপে গ্রহণ করা সার্থকতাটাই থাকবে না। আমি বললাম ঠিকই তো তাই। সৎসঙ্গ উৎসবে এত বিশদভাবে আলোচনা হয় না। ঠাকুরের মাধ্যমে প্রথম কে দীক্ষা পেল,
সৎসঙ্গের প্রথম সভাপতিকে এত বিশদভাবে আলোচনা করা বা উৎসবে আলোচনা করা সম্ভব না যদি না এই সেমিনারের মতন আয়োজন করা না যায়। আমরা ঠাকুরের বিভিন্ন দিক তুলে ধরবো এই সেমিনারে, ঠাকুর থেকে পার্লামেন্ট অবধি সমস্ত দিক, এমন কোন দিক নেই যে ঠাকুর সেখানে কিছু বলেনি বা ছুঁয়ে যায়নি, যা আমাদের কাছে অল্প অল্প জানাটা খুব দরকার। আমরা এই সৎসঙ্গের ইতিহাসে আগামী দিনে, আগামী শনিবারকে আমরা, আজকে রবিবার আমরা করেছি, আমরা আগামী শনিবার সৎসঙ্গের ইতিহাস বা ঠাকুরের ইতিহাসের বাকিটুকুনি শেষ করব। সেদিন আমাদের মধ্যে থাকবে, আপনারা আলোচনা শুনেছেন আমাদের সৎসঙ্গে ডক্টর অঞ্জন দেবরায়, ঠাকুরের দীক্ষাদাতা কর্মী। তিনি অর্থ ডক্টরেট করেছেন এবং বাংলাদেশ মিনিস্ট্রি ফিনান্স ডিপার্টমেন্টে উচ্চপদে চাকরি করেন। তার পরিবার 100 বছর ধরে ঠাকুরের সঙ্গে যুক্ত। তার দাদুকে শ্রী ঠাকুর নিজে হাতে পাঞ্জা দিয়েছেন। এই অঞ্জনদাকে পূজ্যপাদ বাবাই দাদা নিজে হাতে পাঞ্জা দিয়েছেন। তিনি অস্ট্রেলিয়া থাকেন, এখনো থাকেন। কি আছে সেগুলো আমাদের কাছে জানা নেই, সেগুলো তিনি তুলে ধরবেন। তিনি একটু অসুস্থ, তিনি আজকে উপস্থিত আছেন, অনেক পরে ঢুকেছেন। এই সিজন চেঞ্জের টাইম এই সেমিনারে উপস্থিত থেকে আমাদের কাছে অজানা অনেক কথা, তথ্য তিনি তুলে ধরবেন। ঠাকুরের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করব যাতে ডক্টর অঞ্জন দেবরায় সেদিন সেমিনারে উপস্থিত থেকে আমাদের কাছে তুলে ধরতে পারে। আপনারা যেভাবে সেমিনারে অংশগ্রহণ করেছেন, আপনারা প্রত্যেকে আগামী শনিবার দিনকে ঠিক একইভাবে আমরা লিংক আপনাদেরকে পাঠিয়ে দেবো আপনাদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে। আপনাদের মুখে শুনে বা যাজিত হয়ে যদি কেউ ইচ্ছা প্রকাশ করে, আপনারা আমাদেরকে আগে জানাবেন যে এই সেমিনারে সে অংশগ্রহণ করতে ইচ্ছুক আছে। আজকে আমরা দেখলাম অনেকে সেমিনারে যোগ দিয়েছেন, তাদের মোবাইলে তাদের নিজস্ব নাম নেই। দয়া করে সেই নামগুলো পুট করে নেবেন। আপনাদের মোবাইল নাম এবং নাম্বারটা রয়েছে, রেডমি বা গ্যালাক্সি এগুলো রয়েছে, এইগুলো পুট করে নেবেন, তা নাহলে আমাদের মিটিং এ ঢুকতে দেওয়াটা অসুবিধা। আর সবাইকে বলবো, মিটিং শুরু হওয়ার সময় যে টাইমটা আমরা দিচ্ছি সেই টাইমে আপনারা ঢুকবেন। মিটিং শুরু হয়ে যাওয়ার পর অনেকে অনেক নেটওয়ার্কের কারণে হোক, অনেক কারণে হোক ঢুকতে পারে না, তারা ফোন করে, এতে খুব ডিস্টার্ব হয়, এতে সমস্যা হয়। যদি আগে ঢুকে আপনারা চেষ্টা করে নেন যে হ্যাঁ ঢুকতে পেরেছি, না পারলে ফোন করবেন, তাকে বলে দেওয়া হবে। এটা যদি করেন তাহলে খুব ভালো হয়। আপনারা সকলে ভালো থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে তাড়াতাড়ি এই করোনার আবহ থেকে আমরা যেন সবাই মিলে মুক্ত হতে পারি। অনেকদিন পর সরজিৎ দাকে দেখলাম, পরম দাকে দেখলাম, সদ্য জীবনদা আমাদের মধ্যে থাকেন সৎসঙ্গে মাঝে মধ্যেই, তাকে যেন এরকম ভাবে প্রতি সময় পাই, এই প্রার্থনা জানাই তাদের কাছে। জয় গুরু। জয় গুরু। আজকে এইটা কি হ্যালো, আগে আজকে সেমিনার এখানেই তাহলে শেষ হলো। ধনী সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জয় গুরু। পার্থকে একটু জয় গুরু দিতে বলেন। পার্থ জয় গুরু দাও। পার্থ দা জয় গুরু। জয় গুরু, জয় গুরু। সবাই জয় গুরু। জয় গুরু, জয় গুরু, ভালো থাকবেন সবাই। সবাইকে জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, জয় গুরু। তপন দা ধ্বনি দেন। সবাইকে জয় গুরু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সুমন ধ্বনি দেন, সুমন।
সুমন ধরবে। জয়গুরু সবাইকে। বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় জয়। প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমাত্মা জগৎ জননী শ্রী বড়মা কি জয়। পরমাত্মা জগৎ জননী শ্রী বড়মা কি জয় জয়। পরমাত্মা শ্রী বড়মা কি প্রধান আচার্য দেব শ্রী বড়দা কি জয়। প্রধান আচার্য দেব শ্রী বড়দা কি জয় প্রধান আচার্য দেব শ্রী বড়দা কি জয় বর্তমান আচার্য দেব সংঘাচার্য শ্রী দাদা কি জয়। বর্তমান আচার্য দেব সংঘাচার্য শ্রী দাদা কি জয়। বর্তমান আচার্য দেব সংঘাচার্য শ্রী দাদা কি জয়। পূজনীয় বাবাই দাদা কি পূজনীয় বাবাই দাদা কি পূজনীয় বাবাই দাদা কি বন্দে আজ বন্দে মাতৃপদম বন্দে অহং কৃষ্ণ দেবতং বন্দে অহং কৃষ্ণ দেবতং বন্দে পুরুষোত্তমম বন্দে বন্দে পুরুষোত্তমম বন্দে বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। হ্যালো সেমিনার সম্বন্ধে আপনাদের কিছু সাজেশন থাকে, কিছু বলার থাকে, আপনারা গ্রুপে লিখে জানাবেন। আপনারা গ্রুপে লিখে জানাবেন। উইন্ডো বন্ধ অন করো। এটা বন্ধ করুন। মানে